সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী সবসময় প্রচার করে এসেছে তারা শিক্ষিত মানুষের দল, সৎ মানুষের দল এবং সুশাসন দেওয়ার মতো দল। দুটার পরীক্ষা এখনো হয়নি, কেননা তারা এখনো ক্ষমতায় যায়নি। তবে তারা যে শিক্ষিত মানুষের দল সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে তারা আসলে কত বড় শিক্ষিত। সংসদে দুইবারের মতো লজ্জাজনক পরিস্থিতিতে পড়লেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। খোদ সংবিধান না বুঝতে পারা এবং সংসদের কার্যক্রম বুঝতে না পারার কারণে তিনি এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়লেন। এবার তিনি কি নিয়ে লজ্জাজনক পরিস্থিতিতে পড়লেন এবং বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবারও জামাতের আমিরকে সংবিধানের যে বিধান রয়েছে সেগুলো দিয়ে তার ভুল ধরিয়ে দিলেন এবং ভুল ধরিয়ে সেভাবেই আগানোর পরামর্শ দিলেন। অর্থাৎ জামাতের আমির পরপর দুইবার সংসদে একজন বিরোধী দলীয় নেতা একজন মন্ত্রীর কাছে, বিএনপির একজন স্থায়ী কমিটির নেতার কাছে ধরা খেলেন এবং সংবিধান জানেন না বা সংবিধান সে অর্থে ভালোভাবে বোঝেন না এরকম শিক্ষিত মানুষের দলের লোকেরা, সেটা প্রমাণ হলো। আমি সেসব নিয়ে আলাপ করব। গতকাল সংসদে একটি বক্তব্য দিয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। তার বক্তব্যটা এই পর্যন্ত গত কয়েকদিন যে সংসদ বসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলাপ তিনি তুলেছেন। একটা না, কয়েকটা আলাপ তুলেছেন। আপনি যদি এনসিপি এবং জামাত জোটের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে এই বক্তব্যটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপিকে ধরাশায়ী করার মতো খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং তিনি খুব ভালোভাবে তার যে সহজাত যে ভঙ্গি আছে সেই ভঙ্গিতেই তিনি আসলে এই বক্তব্যটা দিয়ে গেলেন। আমার কাছে এখন পর্যন্ত বিরোধী দলীয় নেতাদের মধ্যে সবচেয়ে ভালো বক্তব্য, অন্তত তাদের পলিটিক্যাল স্ট্যান্ডকে বা তারা যে সংসদটা কতটা প্রাণবন্ত করে তুলবে সেই বক্তব্যেরই একটা নতিজা আমরা দেখলাম। হান্নান মাসুদের এই বক্তব্যের কোনো জবাব কি বিএনপি দিয়েছে? আমি এখন পর্যন্ত দেখিনি। আমি মনে করি হান্নান মাসুদের এই বক্তব্যের পাল্টা জবাব বিএনপিকে দেওয়া উচিত। না হলে হান্নান মাসুদ যে কথাগুলো তুলেছেন সেগুলো সত্য হয়ে থাকবে এবং তিনি আসলে সংসদে যেভাবে বলেছেন তিনি আসলে বিএনপিকে কুপকাত করেছেন। বিএনপির এটা থেকে জবাব দেওয়া উচিত। আগে আমি জামাতে ইসলামের কথাটা বলবি। জামাতে ইসলামের আমির যে ভুলটা করেছেন সেটা নিয়ে বলি। জামাতে ইসলামের আমির সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে একটা মুলতবি প্রস্তাবের আবেদন করেছেন। প্রথমে তিনি এই আবেদনটি ঈদের আগে যখন সংসদ বসেছিল রোজার মধ্যে, তখন তিনি নিজে উঠে দাঁড়িয়ে এই প্রস্তাবের আবেদন করলেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ ধরিয়ে দিলেন যে এটা আসলে আপনি এভাবে বলতে পারেন না, এটা আপনি স্পিকারের কাছে বা সংসদে আপনি আবেদন করতে হবে। আপনি এটা আবেদন করে তখন আপনি প্রস্তাব এনে তখন এটা নিয়ে আলোচনা করতে পারেন। তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পিকারকেও বিধিমতো সংসদ পরিচালনার পরামর্শ দিয়েছেন বা এই মোতাবেক কথা বলেছেন, যেটা নিয়ে আমি আমার চ্যানেলে আলাপ করেছি। তো জামাতের আমির এই সালাউদ্দিন আহমেদের সেই কথা শুনে তিনি এবার একটা পত্র দিয়ে সংসদে আবেদন করলেন এবং সেই পত্রটি স্পিকার বলার পর তিনি পড়েও শোনালেন। এরপরে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন যে আসলে এখনো বিধি ফলো করা হয়নি। ফলোটা কিভাবে করা হয়নি? তিনি যে গুরুত্বপূর্ণ একটা মুলতবি প্রস্তাব এনেছেন সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবের আগে তিনি জন শব্দটা বসিয়ে দিয়েছেন। আপনি সংসদে বা সংবিধানে যেভাবে উল্লেখ আছে আপনাকে সেভাবেই চলতে হবে। বিশেষ করে সংসদ সদস্যদের এখানে কিছু কাঠামো আছে, আপনি কিভাবে কোথায় আবেদন করতে হবে সেই পড়াশোনাটাও যেন জামাত করেনি। আপনি গুরুত্বপূর্ণ জিনিসটাকে আপনি জন লাগিয়ে দিয়েছেন। এখন সালাউদ্দিন আহমেদ সেখানেই প্রশ্ন করলেন, জনগুরুত্বপূর্ণ হইলে জামাতের আমির যে আবেদনটা করেছেন সেটা ৬২ ধারায় আবেদন করেছেন, আর জনগুরুত্বপূর্ণ হইলে সেটা ৬৮ ধারায় আবেদন করতে হবে। অর্থাৎ জামাতের আমিরকে এই সংশোধন করতে হবে, হয় জনশব্দটা কেটে ফেলে দিতে হবে, না হয় এটা ৬৮ ধারায় আবেদন করতে হবে। ৬৮ ধারায় আবেদন করলে আরেকটা সমস্যা আছে। আপনি যখন ৬২ ধারায় আবেদন করবেন তখন ২ ঘন্টা আলোচনা করতে পারেন, অর্থাৎ ২ ঘন্টা ডিবেট করতে পারবেন সংসদে একটা সময় নির্ধারণ করে। কিন্তু যখন আপনি ৬৮ ধারায় আবেদন করবেন সেটা আপনি আধা ঘন্টা এই আলোচনা করতে পারবেন সর্বোচ্চ। জনাব সালাউদ্দিন আহমেদ সেই কথাটা, সেই ভুলটাই ধরিয়ে দিলেন। পাশাপাশি তিনি আরেকটি মারাত্মক ভুল ধরিয়ে দিলেন, সেটা হলো যে যেটা আইন হতে পারে সেটা নিয়ে মুলতবি প্রস্তাবই আনা যায় না, যেখানে তিনি ৬৩ ধারার উল্লেখ করলেন। আমি এখানেই জামাতের দুর্বলতা দেখতে পাচ্ছি। জামাত
আগের সংসদগুলোতে খুব ভালো উপস্থিতি তাদের ছিল না। 1991 সালে তাদের 18 জন ছিল, 2001 সালের সংসদে তাদের সম্ভবত 17 জন ছিল। এর আগে পরে আসলে তাদের কখনো 2 জন, কখনো 3 জন। এরশাদের আমলে একটা সংসদে তাদের হচ্ছে 10 জনের মতো প্রতিনিধি সংসদে ছিলেন। এবার তাদের সর্বোচ্চ সংখ্যক, তাদের 68 জন, তাদের জোটের 77 জন। কিন্তু জামাত সংবিধানটাই ভালোভাবে পড়াশোনা করেন না। আমি জানি তারা এই সংবিধান পছন্দ করে না, কিন্তু এই সংবিধানের অধীনেই তো এই সংসদটা চলছে। সেই জায়গা থেকে তাদেরকে এই সংবিধানটা আরেকটু স্টাডি করতে হবে। আপনি চাইলেই একটা শব্দ বসিয়ে দিতে পারেন না, আপনি চাইলেই এটা যে কোনোভাবে আবেদন করে ফেলতে পারেন না, যে কোনোভাবে কথা বলে ফেলতে পারেন না। এটা আসলে অনেকে বলতে পারেন এতে অসুবিধা কি? এটা অসুবিধা হইল জামাত বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। কালকে যখন সালাউদ্দিন আহমেদ যখন এই কথাগুলো বলছেন, আপনি জামাত আমিরের চেহারা দেখেন। একজন বিরোধী দলীয় নেতা যিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা উঠেছিল, যিনি তার জোট নির্বাচনে জয়লাভ করলে তিনি প্রধানমন্ত্রী হইতেন, কিন্তু সংসদে তার একটা মুলতবি প্রস্তাব কিভাবে আবেদন করা হবে বা মুলতবি প্রস্তাবের উপর যে আলোচনা করা হবে সেই আবেদনটা কেমন হবে, সেটা কি সংবিধান সম্মত হয়েছে কিনা, সেটা যদি না হয় বিরোধী দলের এই সংসদ কাঠামো নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, এই সংবিধানের বিষয়ে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা নিয়ে প্রশ্ন উঠে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ জামাতের আমিরকে এই বিষয়ে তার যে পরামর্শক রয়েছে, তার যে সহকারী রয়েছে, এইসব বিষয়ে, এবং জামাতের অনেক আইনজীবী রয়েছে, এইসব বিষয়ে তা আরেকটু ভালো স্টাডি করে এই বিষয়ে হচ্ছে তাদেরকে সংসদে আরেকটু পরিণত হয়ে আরেকটু সংসদীয় আচরণ করার মানে মানুষ আর্জি জানাচ্ছে আর কি, জামাত যাতে এরকম বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয়। জামাতের লোকেরাও এইসব বিষয় নিয়ে সমালোচনা করছেন, আমি অনেককেই দেখেছি। এরপরে সেখানে বক্তব্য দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। পরবর্তীতে তার যখন সময় এসেছে তখন তিনি বক্তব্য দিয়েছেন। তিনি তার একটা বক্তব্যে তিনি বলেছেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। 5 আগস্টের পর থেকে এই কথা খুব কমনলি শোনা যায় যে আমরা রাজপথে নেমেছি বলে, আমরা আন্দোলন করেছি বলে, আমরা আহত হয়েছি বলে, আমরা গুলি খেয়েছি বলেই বেগম জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তারেক রহমান দেশে আসতে পেরেছেন, বিএনপির নেতারা খালাস পেয়েছেন, এবং সর্বোপরি নির্বাচন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় বসতে পেরেছে। আচ্ছা, শুধুমাত্র কি 5 আগস্ট বা হচ্ছে এই আন্দোলনের কারণেই বিএনপি এই ক্ষমতা স্বাদ গ্রহণ করছে বা এই বেগম জিয়া মুক্তি পেয়েছেন? দেখেন, যদি এই আন্দোলনটি নাও হইতো, বিএনপি যে আন্দোলনের পথে হাঁটছে তারা একটা বড় আন্দোলন তৈরি করে হইলেও এই পতনটা সম্ভব হইতো। কিন্তু বিএনপিকে যে বারংবার এই আন্দোলন আমরা করে আপনাদেরকে ক্ষমতায় এনেছি বা আপনাদেরকে মুক্ত করেছি, এই খোঁটাটা দেওয়া হচ্ছে, বিএনপি কখনো পাল্টা খোঁটা দেয়নি। যে যখন রাজপথে পুলিশ ছাত্রদেরকে পেটাচ্ছিল, যখন হচ্ছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করছিল, যখন ছাত্রদের উপর মামলা দিচ্ছিল, কারাগারে ভরছিল, তখন বিএনপি এসে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ছাত্রদল ছাত্রদের পাশে থেকে একটা আন্দোলন তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা, সেই ভূমিকা রেখেছিল। বিএনপি কখনো পাল্টা এই খোঁটা এই আন্দোলনকারীদেরকে দেয়নি। কিন্তু দেখেন, এই আন্দোলনটা কখনো সফলতা পাইতো না, এবং তাদের যে কোটার দাবি ছিল সেই কোটার দাবিও পূরণ হইতো না যদি বিএনপি এই আন্দোলনে এই আন্দোলনকারীদের সঙ্গে না থাকতো বা কোটা আন্দোলনের পাশে না দাঁড়াইতো। আমি সবসময় একটা কথা বলি, যেটা বিএনপি কখনোই বলে না। এই দেশে কখনো 5 আগস্ট হইতো না যদি বিএনপি 2024 সালে আমির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে যদি 10টা বিভাগীয় সমাবেশ না করত। এই বিভাগীয় সমাবেশগুলো করে বিএনপি আসলে বাংলাদেশের মানুষকে একত্র করেছে। বাংলাদেশের হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নতুন স্ফোরণ তৈরি করেছে। এবং দেখেছি যে বিএনপির আন্দোলনগুলোতে বা বিএনপির এই বিভাগীয় যে সমাবেশ, সেখানে বাস গাড়ি বন্ধ করে যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, এবং তারপরেও সেখানে ব্যাপক উপস্থিতি হয়েছে। অর্থাৎ মানুষকে রাজপথে ত্যাগ করে বা হচ্ছে রাজপথে পরিশ্রম করে তাদেরকে যে একটা সমাবেশে আসতে হয়, সেটার পথ দেখিয়েছেন বিএনপি। এবং বিএনপি সেই আন্দোলনের পথে হেঁটেই আমরা দেখেছি পরবর্তীতে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে যত বিতর্ক কথা বলা যায়, সেই নির্বাচন যে আসলে একটা খুব জঘন্য নির্বাচন হয়েছে, সেটা যে মানুষের সামনে উপস্থাপন করা যায়, সেটা বিএনপি করেছে, আর কেউই করেনি।
জামাতের কয়েকজন অ্যাক্টিভ সামনের সারির কয়েকজন নেতা ছিল, তারা মিডিয়াতে কথা বলতেন। এর বাইরে জামাত কখনো এই খুব আহামরি বড় আন্দোলন তৈরি করেনি, কিংবা এই আমির নির্বাচনকে খুব বড় প্রশ্নবিদ্ধ করেনি, বা সেভাবে আইসা তারা খোলাসাভাবে কথা বলেন। অবশ্যই জামাত এটার বিপক্ষে ছিল, জামাত এই আওয়ামী রেজিমের বিপক্ষে ছিল, কিন্তু বিএনপি যে আন্দোলন তৈরি করেছে, বিএনপি যে সমাবেশ করেছে, জামাত এগুলোর ধারে কাছে ছিল না। তবে জামাত একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেটি হলো অনলাইনে যে জনমত তৈরি করা এবং অনলাইনে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের মতকে যে পরাজিত করা, সেটা জামাত খুব ভালোভাবে করতে পেরেছে, যেটা অনেকে এখনো করছে বলে বলছেন, যেটাকে বট বাহিনী বলা হয়। আমি সবসময় বলি যে একজন ফ্যাসিস্ট এবং একজন স্বৈরশাসক 17 বছর বা 16 বছর বা 15 বছর খুব দীর্ঘ সময় না একজন স্বৈরশাসকের জন্য। একজন স্বৈরশাসক আরও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে। শুধুমাত্র শেখ হাসিনার স্বৈরশাসনের ক্ষমতাটা দীর্ঘায়িত হয় না বিএনপির জন্য, এবং বিএনপি ছিল বলেই এই শেখ হাসিনার স্বৈরশাসকটা মাত্র 15-16 বছরের মধ্যেই পতন হয়েছে। বিএনপি যদি না থাকতো, একবার ভাবুন তো, বিএনপি যদি রাজনীতির মাঠ ছেড়ে দিত, তাহলে একবার ভাবুন তো শেখ হাসিনা কতকাল ক্ষমতায় থাকতো। এই স্বৈরশাসককে আমাদের একসময় গাদ্দাফির মতো করে পতন করতে হইতো, সাদ্দাম হোসেনের মতো করে পতন করতে হইতো, বিদেশি শক্তি নিয়ে, বিদেশি ট্যাঙ্ক নিয়ে গৃহযুদ্ধ করে আমাদেরকে পতন করতে হইতো। কিন্তু আমরা সেই পথে হাঁটতে হয়নি শুধুমাত্র বিএনপির কারণে। অনেকেই বিএনপির ঈদের পরে আন্দোলন ওইটা সেটা নিয়ে হাসাহাসি করতেন। সেই বিএনপি এই আন্দোলন কিংবা যে কোটা আন্দোলন তৈরি হয়েছে, সেই আন্দোলনের তো পেছনে সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ প্রাণ দিয়ে তারা এই আন্দোলনকে সফল করেছে। বিএনপি যদি না দাঁড়াতো, যে ঘটনাটা ঘটতো, আরও শিক্ষার্থী মারা যেত, এখনও শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেত, এবং ওই যে শিক্ষার্থীরা হাসনাত, নাহিদ, তারপরে আব্দুল হান্নান মাসুদ, মাহফুজ আলম, যারা আন্দোলন করেছেন, সার্জিস, সবাই এখন কারাগারে থাকতেন যদি বিএনপি না দাঁড়াতো। অর্থাৎ এই আন্দোলন যে শুধুমাত্র আব্দুল হান্নান মাসুদ বা তার সমন্বয়করা করেছেন এমন না, এই আন্দোলন বিএনপিও করেছে, এবং এই আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করেছে। না হলে একটি কোটা আন্দোলনের ছুতা থেকে কখন এটা সরকার পতন আন্দোলন হয় না। তিনি আরেকটি কথা বলেছেন, নতুন প্রজন্ম বা জেনজিরা আর 72-এর সংবিধান চায় না। এই জামাত জোটকে ভোট দিয়েছে 3 কোটির মতো মানুষ, ধরলাম এর মধ্যে 1 কোটি জেনজি তাদেরকে ভোট দিয়েছে। বিএনপির জেনজি যারা রয়েছেন, তারাও বিএনপি তো জামাতের চেয়ে বেশি ভোট পেয়েছে, তো বিএনপিকে ধরলাম 1,20,00,000 জেনজি ভোট দিয়েছে। আওয়ামী লীগের কি জেনজি নাই? অবশ্যই আছে। আওয়ামী লীগের জেনজিও ধরেন কোটির কাছাকাছি আছে। তাহলে আপনি যদি এখানেই দেখেন, বাংলাদেশে ধরলাম বর্তমানে 3 কোটি জেনজি আছে, এর মধ্যে 1,72,00,000 সংবিধান চাচ্ছে না, ধরলাম সব মিলিয়ে বাকি 2 কোটি চাচ্ছে। তাহলে আব্দুল হান্নান মাসুদ যে বলছেন 72-এর সংবিধান জেনজিরা চাচ্ছে না, এই তথ্য তিনি কোথায় পেলেন? বিএনপিকে এটা জবাব দেওয়া উচিত, এবং এই যে ধরে ধরে এগুলোর বিষয়ে কথা বলা উচিত। তিনি আরও বলছেন, এবার নির্বাচনে তিনি ভোট ডাকাতি দেখেছেন, তাহলে নিশ্চয়ই তিনিও ভোট ডাকাতি হওয়া একটা নির্বাচনের এমপি হয়েছেন। এই প্রশ্ন তো তোলাই যায়। অনেকেই বলছেন যে ভোট ডাকাতি আসলে হয়েছে বা ভোটে ম্যানিপুলেশন হয়েছে, না হলে জামাত জোট এত আসন পাইতো না। অনেকে এই প্রশ্নও তোলেন। তো আব্দুল হান্নান মাসুদ নিশ্চয়ই কোনটাকে মিন করেছেন তিনি ভালো বলতে পারেন, এর জবাবও বিএনপিকে দেওয়া উচিত। তিনি বলছেন তার উপর হামলা হয়েছে, কিন্তু আমরা দেখলাম তিনি কোনো মামলা করেননি। তিনি এসে সংসদে চিৎকার করে এইসব নিয়ে বলছেন। সংসদ একটা গণতন্ত্রের জায়গা, যেখানে গণতন্ত্রের চর্চা হয়, যেখানে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপ হইল এই সংসদ। আপনি বলতেই পারেন, কিন্তু আপনি মামলা না করে সংসদে এটা নিয়ে কথা বলাটা স্ট্যান্ডবাজি। আমি নির্বাচনের দিন সকালে আব্দুল হান্নান মাসুদের পেজে একটা ছবি দেখেছি, তার ভাই হত্যার শিকার হয়েছেন। পরবর্তীতে আমি আমার প্রতিনিধি, নোয়াখালীতে যে প্রতিনিধি আছেন, তাকে আমি ফোন দিয়েছি। তিনি বললেন, ভাই সে মিথ্যাচার করছে। অর্থাৎ এই হত্যার রাজনীতি, এই মিথ্যাচারের রাজনীতি তিনিও করেছেন, এবং ওই হাতিয়াতে প্রপাগান্ডার রাজনীতি আব্দুল হান্নান মাসুদ করেছেন, এর বহু প্রমাণ রয়েছে। তিনি আরও বেশ কিছু কথা বলেছেন সেখানে, যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা দেয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোকাস করা উচিত। আমিও সেটা মনে করি, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেওয়া উচিত, কিন্তু আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবে খুবই স্বাভাবিক, স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারবে না, এটা কে বলেছে? আমাদের যে এমপিরা রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, এরা মূলত আইন প্রণেতা,
এই আইন প্রণেতারা তো আইন নিয়েই কথা বলবেন, এই আইন প্রণেতারা তো অন্যের ভুলটাই ধরবেন যে তারা সংবিধান বহির্ভূত কোন কথাটি বলছেন। অর্থাৎ আব্দুল হান্নান মাসুদকেও বোঝা উচিত যে হচ্ছে আসলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হইলেও তিনি একজন আইন প্রণেতা, তিনি আইন নিয়ে কথা বলার অধিকার তার রয়েছে। তবে আমিও মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে আরেকটু বেশি ফোকাস দেওয়া উচিত। আমি মনে করি আব্দুল হান্নান মাসুদের যে কথা, সেই কথাগুলোর জবাব বিএনপিকে দেওয়া উচিত। না হলে তিনি সংসদে বিএনপিকে কুপকাত করেছেন এবং তিনি তার এই বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে বাহবা পাচ্ছেন এবং বিএনপির এই ন্যারেটিভের পাল্টা জবাব দেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।